নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। হোমিও স্টাডি গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের হাম নিয়ে সবকিছু অনলাইন সেশনে সকলকে স্বাগত এবং ধন্যবাদ এই জন্যই যে আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। এটি খুবই সমসাময়িক একটি বিষয়। বাংলাদেশে বেশ কিছুদিন ধরে আমরা হামের প্রকোপতা দেখতে পাচ্ছি। সেই প্রকোপতা নিয়ে আসলে হোমিওপ্যাথি মেডিকেল সায়েন্সে আমাদের কতটুকু করণীয় আছে সেই বিষয়টিও আমরা জানবো। তার আগে আসলে হাম বিষয়টি নিয়ে আমাদের কিছু তথ্য জানা উচিত, বিশেষ করে একেবারেই বেসিক কিছু বিষয় যদি আমরা অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে না জানি তাহলে আমাদের ডায়াগনোসিসের ক্ষেত্রে আসলে ভুল হতে পারে। যদিও আমরা আসলে হোমিওপ্যাথরা একটি কথা সবসময় বলে থাকি যে আমাদের আসলে মূল বিবেচ্য বিষয়টি হচ্ছে লক্ষণ। অবশ্যই আপনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে লক্ষণকে গুরুত্ব দিবেন, কিন্তু কোন লক্ষণকে গুরুত্ব দিবেন এই বিষয়টিও কিন্তু হ্যানিম্যান স্যার অর্গাননে খুব সুন্দরভাবে বলে দিয়ে গেছেন। আমরা আসলে মিজেলস বা হাম যে কথাটি বলে থাকি এটি হয়তো বা একটি রোগের নামকরণ, বা কিন্তু এই বিষয়টি দেখেন এর মধ্যে অনেকগুলো লক্ষণ আছে। রোগগুলো কিন্তু সেভাবেই আসলে আমাদের মডার্ন মেডিকেল সায়েন্স বলে আমরা যেটাকে বলি অ্যালোপ্যাথি প্র্যাকটিস অফ মেডিসিন সেভাবে তৈরি করে রেখেছে। বাট হোমিওপ্যাথিক্যালি আমরা আসলে কিভাবে যে এই বিষয়টিকে দেখব সেটি আমাদের বিবেচ্য বিষয়। একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান হিসেবে আমাদের আসলে ধরার জায়গাটা কোথায়। তাহলে আজকে যেহেতু এটা হোমিও স্টাডির আসলে রেগুলার কোনো সেশন না, এটা একটা স্পেশাল সেশন হোমিও স্টাডি করেছে এবং সেখানে আহ, আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে দাওয়াত দিয়েছে, এই জন্য হোমিও স্টাডির প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আপনারা একটু ছবিতে দেখবেন যে আমরা জাস্ট দুটো ছবি যে হাম বলে কথাটা, এরকম র্যাশ কিন্তু আমরা অন্য সময়ও কিন্তু পেয়ে থাকি। ঘামাচির মতো দেখবেন অনেক সময়। আমি কথাটা কেন ওই যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের কথা বললাম, যে একজন মানুষ দেখবেন যে প্রচুর রোদ্রে থেকে আসলেও কিন্তু এরকম ঘামাচির মতো একেবারে প্যাপুলার র্যাশ নিয়েও কিন্তু আমাদের সামনে আসে। কিন্তু আসলে কোনটাকে কি অবস্থায় কি বলবো এই জিনিসটা, যেহেতু বর্তমানে একটা ইপিডেমিক সেশন মানে অবস্থা চলছে, সিচুয়েশন চলছে, সেখানে আমরা হামের রুগীগুলোকে কিভাবে নেব। আবার দেখেন আমাদের বাংলাদেশে বিশেষ করে আমি এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের কথা বলবো, এখানে এখন কিন্তু তাপমাত্রা খুব বেড়ে গেছে। এই র্যাশটা কি বা আমরা কিভাবে, আবার অনেক ক্ষেত্রে বিশেষ করে এই হামটা আমাদের দেশে সহ, শুধু আমাদের দেশ না বহির্বিশ্বেও আহ বাচ্চাদের ক্ষেত্রে এর প্রকোপতা বেশি। আমরা কোন জায়গাতে আসলে কি হিসেবে চিন্তা করব এটা আপনাকে অবশ্যই ভেবে দেখা উচিত। আসলে আজকের টোটাল সেশনে আমাকে আহ, যে দায়িত্বটি দেওয়া হয়েছে, আমি আমার সম্পর্কে আসলে বলার কিছু নেই। হোমিও স্টাডিতে প্রায়ই কথা বলে থাকি। আমি ডাক্তার এস এম জাহাঙ্গীর, আহ, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে হোমিওপ্যাথিতে বিএইচএমএস কমপ্লিট করেছি। আমি এখন বর্তমানে মেহেরপুর জেলার গাংনী উপজেলাতে প্র্যাকটিস করি। এটুকুই আমার পরিচয়। যেহেতু আমরা এই যে হামের কথায় আসছি, দেখেন আমরা ডেফিনেশন বা একেবারেই ক্লাসিক্যালি যেটা আমরা পড়ে থাকি, পড়ার ভাষা বলবো, আপনারা এই পড়ার ভাষাগুলোকে একটু ওই ছবির সাথে মিলিয়ে দেখবেন। এই যে আমরা ছবি, এই ছবিটাকে একটু সবাই মনে রাখেন, মাথায় রাখেন। ইভেন আপনারা চেম্বারে কিন্তু রুগী পাচ্ছেন, সেই রুগীগুলোর সাথে আমরা একটু আসলে এই কথাগুলোকে মেলানোর চেষ্টা করবো। তাহলে মিজেলসটা কি? মিজেলস কিন্তু ইজ অ্যান অ্যাকুইট হাইলি কন্ট্রাজিয়াস ভাইরাল ডিজিজ। আমরা আমাদের বাংলাদেশে যে ইপিআই শিডিউল আছে, সরকারের যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, এই টিকাদান কর্মসূচিতে কিন্তু মিজেলসের টিকা দেওয়া হয়। এছাড়াও আমাদের দেশের যে মেয়েরা আছে বা মায়েরা আছে, তাদেরও কিন্তু মিজেলস, মামস, রুবেলা এই তিনটা টিকা কিন্তু দেওয়া হয়। এটা গভর্নমেন্ট ভাবে মানে সরকারি ভাবেই দেওয়া হয়। কারণ কি, এই যে ডিজিজ গুলো বলা হচ্ছে হাইলি কন্টাজিয়াস, দ্যাট মিনস একজন থেকে আর একজনে সংক্রমিত হওয়ার এটা খুবই উচ্চ অবস্থানে আছে। এবং এটা একটা কি ভাইরাল ডিজিজ, নট ব্যাকটেরিয়া। তাহলে এটা চরিত্রটা কি হচ্ছে, ক্যারেক্টারাইজড বাই ফিভার। মানে প্রথম যে আমাদের কাছে এর বৈশিষ্ট্য নিয়ে আসছে জ্বর, ক্যাটারাল সিমটমস।
অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, দ্যাট মিনস আমাদের যে লাংস আছে, আমাদের যে রেসপিরেটরি সিস্টেম, এই রেসপিরেটরি সিস্টেমের আপনারা সকলেই জানেন দুটো পার্ট, একটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আর একটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এই আপার রেসপিরেটরি ট্র্যাক্টের কিছু সিমটম আছে, তার মধ্যে করাইজা এবং কফ, আমরা যে সর্দি বলি, কাশি বা সর্দি, হ্যাঁ, এই কাশি এবং সর্দির অবস্থা। এই জন্যই প্রথম কথাটা বলা হচ্ছে ক্যাটারাল সিমটমস, সর্দি জনিত যে সমস্যাগুলো, ফলোড বাই টিপিক্যাল র্যাশ। ওই যে ছবিটা একটু খেয়াল করেন যে র্যাশ বের হয়েছে, ঠিক আছে, টিপিক্যাল র্যাশ তৈরি হয় এবং সেই র্যাশের একটা অবস্থাকে বলা হয় কপ্লিক্স স্পট অ্যান্ড ম্যাকিউলোপ্যাপিলাস। হ্যাঁ, এই যে ম্যাকিউলোপ্যাপিলাস আমরা ছবিতে দেখব, এবং কপ্লিক স্পটটাও আমরা, এই কপ্লিক স্পটটা মানে মাথায় রাখবেন। কি কি থাকবে? জ্বর থাকবে, সর্দি থাকবে, দ্যাট মিনস রাইনি নোজ যেটাকে বলে, নাক দিয়ে কাঁচা পানি পড়বে, কাশি হবে, ঠিক আছে। আরো সিমটম গুলো আমরা বলবো জেনারেল যখন আমরা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে যাব। এই অবস্থাটা যখন আপনার সামনে উপস্থিত হয় সেটাকে আমরা কি বলছি? মিজেলস। এখন এই যে কথাগুলো বললাম যে জ্বর, একটু ঠান্ডা, এটা কিন্তু একটা জেনারেল ভাইরাল ইনফেকশনেও, দ্যাট মিনস যেটাকে আমরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বলছি, এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসেও কিন্তু আসে। বাট কোনটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঘটিত অবস্থা আর কোনটা এই মিজেলস বা মিজেলস ভাইরাস ঘটিত অবস্থা, সেটা আমাদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে এই কপ্লিক স্পটটা কিন্তু একটা ভালো জায়গা, মানে অবস্থা। এই জায়গাটি যদি আমরা বুঝতে পারি এবং ম্যাকিউলোপ্যাপুলাস, এই অবস্থাগুলো বুঝতে পারলে আমরা এই দুটো জায়গা থেকে আমরা মিজেলসকে, দ্যাট মিনস আমাদের যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে যে অবস্থাটা তৈরি হয় এবং মিজেলস ভাইরাস থেকে যে অবস্থাটা তৈরি হয়, সেই অবস্থাগুলো কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করব। এখন আসলে এই মিজেলসটা দেখেন টোটালি হিউম্যান ডিজিজ, এটা কিন্তু অন্য কোথাও কোনো প্রাণীর আর হচ্ছে না, নো অ্যানিমেল রিজার্ভার। এখন ডিজিজ হতে গেলে তিনটা বিষয়, একটা হচ্ছে এজেন্ট, হোস্ট এবং কি হচ্ছে আপনার যে সোর্স। তাহলে এই যে এজেন্ট, মানে আপনি মানুষই হচ্ছে এজেন্ট, এছাড়া আর কিন্তু আপনি অন্য কোনো প্রাণীর মধ্যে এই রোগটা পাচ্ছেন না, মিজেলসটা। এবং এটার একটা কমপ্লিকেশন বা কমপ্লিকেটেড অবস্থা তৈরি হয় যদি আনট্রিটেড অবস্থায় থাকে। যেহেতু একটা বিষয় আমরা সকলেই জানি, ভাইরাস কিন্তু অটোমেটিক্যালি কিছুদিন পরে রিজলভ হয়ে যায়, ও সেরে যায়। ভাইরাল ডিজিজগুলো দেখেন, ওর ইনকিউবেশন পিরিয়ড বা ওর যে অবস্থান কাল, এই অবস্থান কালটা থাকার পরে অটোমেটিক্যালি কিছু কিছু অবস্থা কিন্তু চলে যায়, ওষুধ লাগে না। কিন্তু এর কিছু কমপ্লিকেটেড অবস্থা তৈরি হয়েছে, এই জন্য দ্য ডিজিজ কমপ্লিকেটেড উইথ ব্রঙ্কো নিউমোনিয়া, এনকেফালাইটিস আর হেপাটাইটিস, তিনটা রোগী কিন্তু বিশেষ করে ব্রঙ্কো নিউমোনিয়া। এখন আমি গতকালকে একটি পেপারে একটা বাচ্চার হিস্ট্রি দেখলাম, এটা আমাদের কুষ্টিয়া মেডিকেল কলেজের বাচ্চাটা, ওনার বাবা ফোর্সে চাকরি করেন, তো আসলে বাচ্চাটা গতকালকে মারা গিয়েছে, সেটা নিয়েই আসলে পরশুদিন মারা গিয়েছে, সেটা নিয়ে রিপোর্ট করেছে। এটা আসলে অবস্থাগুলো কি তৈরি হচ্ছে, এই যে ব্রঙ্কো নিউমোনিয়া। দেখেন, আমরা আসলে জানি যে নিউমোনিয়া অবস্থা হলে অনেক সময় বাঁচে। ইভেন আমরা প্র্যাকটিস লাইফ হবে প্র্যাকটিস করতে যে আমাদের মায়েদের মধ্যে বা বাচ্চাগুলোর যে ফ্যামিলি আছে, এই ফ্যামিলি ম্যানগুলোর মধ্যে একটা ভীতি চলে এসছে। ভীতিটা কেমন? একটা বাচ্চার সিম্পলি একটু নাক দিয়ে পানি এসছে বা একটু কাশি হচ্ছে, দেখবেন যে এসে প্রথম কথা বলে, মানে আমি জানি না আপনাদের চেম্বারে কি অবস্থা, বাট আমি আমার চেম্বারের কথা বলছি, প্রথম কথা, ডাক্তার সাহেব নিউমোনিয়া হবে না তো? আসলে এতটা ভীতিকর অবস্থা আমাদের মধ্যে চলে এসছে, তার থেকে একটা মানে কমন যে বিষয়টা বের হচ্ছে, এই ভীতিকর অবস্থা তৈরির জন্য আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই সোশ্যাল মিডিয়ার কিছু প্ল্যাটফর্ম, দ্যাট মিনস যে ইউটিউবে বিভিন্ন ডাক্তারের বিভিন্ন কথাবার্তা, এইগুলো কিন্তু অনেক সচেতনতা করছে, ঠিক আছে, কিন্তু অতি সচেতন হতে যে আমরা বাচ্চাদের যেন ক্ষতি করে ফেলছি। কেন? যে উনি দেখেন, আমরা কিন্তু খুব কম ডাক্তার আছি যারা ঔষধ ছাড়া থাকতে চাই, বাচ্চা আসলে ওষুধ দিব না বা রুগী গেলে ঔষধ দিব না, সেটা অ্যালোপ্যাথি বলেন আর হোমিওপ্যাথি বলেন, সবাই কিন্তু ঔষধ দেওয়ার চিন্তা করে। আপনারা বা আমরা যদি একটু চিন্তা করি যে আসলে এটা ভাইরাল ডিজিজ, একটু আমরা দেখি অ্যাকুইট ম্যানিফেস্টেশনে কিন্তু অ্যানিয়ান স্যার বলেই গেছেন যে জাস্ট সময়টা কিল করলেই
রুগী এমনি ভাই, হ্যাঁ সেটা যদি ডেডিকেট দ্যাট মিনস লাইফ থ্রেটিং হয় তাহলে অবশ্যই আপনাকে ঔষধ দিতে হবে। ঠিক এই যে বললাম যে কমপ্লিকেটেড, দ্য ডিজিজ মে কমপ্লিকেটেড উইথ ব্রোঙ্কো নিউমোনিয়া, এনকেফালাইটিস এন্ড হেপাটাইটিস, এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে এই রোগীগুলোর এরকম হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্রিটমেন্টের সহায়তা নিতে হবে। সরি, এখন আমরা কি আছে ইপিডেমিওলজিক্যালি আসলে কিছু জিনিস আমরা জেনে রাখা ভালো। কি হতে পারে এজেন্ট? ওই যে বললাম কোন জীবাণু, মিজেলস ভাইরাস থেকে হয়, এটার যে জীবাণুর নাম সেটা হচ্ছে মিজেলস ভাইরাস। সোর্স অফ ইনফেকশন, এই ইনফেকশনটা কেস ওই যে মিজেলস ভাইরাসের যে সোর্স, এটার কেস অফ ইনফেকশন। ইনফেক্টিভ ম্যাটেরিয়ালস আসলে কোথা থেকে ছড়ায়, একটা জিনিস এটা আমরা বলি ড্রপলেট ইনফেকশন। ঠিক আছে, ড্রপলেট ইনফেকশন দ্যাট মিনস আমাদের এই যে আপনারা সবাই জানেন করোনা পিরিয়ড কিন্তু আমরা পার করেছি। করোনা কিন্তু আমাদের এই ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে, দ্যাট মিনস হাঁচি কাশি এগুলো থেকেই ছড়াতো। দ্যাট মিনস ওই যে বললাম রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। তাহলে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের কি হতে পারে? ওই যে বললাম হাঁচি হতে পারে, স্নিজিং হতে পারে, কাশি হতে পারে। তাহলে আপনি যদি হাঁচি দেন তাহলে কি হচ্ছে, হাঁচির সাথে যে ড্রপলেট গুলো বের হচ্ছে এগুলো যদি কোনো সারফেসে থাকে এবং সেখানে যদি একজন সুস্থ মানুষ হাত দেয় বা সুস্থ বাচ্চা দিচ্ছে, নন ইনফেক্টেড পারসন, তাহলে সে কিন্তু ইনফেক্টেড হচ্ছে। এখানে একটি বিষয় আছে, এই জীবাণুটা মোটামুটি 2 ঘন্টা এই সারফেস এরিয়ার মধ্যে কিন্তু জীবন্ত থাকতে পারে। ভাইরাস কিন্তু কিন্তু হোস্ট ছাড়া, একটা বিষয় আপনারা সবসময় মাথায় রাখবেন, ভাইরাস কিন্তু হোস্ট ছাড়া বেঁচে থাকতে পারে না, তার জন্য একটা অবলম্বন প্রয়োজন। কিন্তু কিছু ভাইরাস আছে যেগুলো হোস্ট মানে যেহেতু হোস্ট আমরা বললাম কি মানুষ, এটা মানুষ ছাড়া অন্য। কিন্তু আমি যখন একটা হাঁচি দিচ্ছি, আমার সামনে একটা বই আছে, সেই বইয়ের উপরে বা সাইকেল আছে বা মোটর সাইকেল আছে বা আপনি দরজার হাতল বলেন, এগুলোতে আপনি যখন আপনার হাঁচির এই ড্রপলেটটা যাচ্ছে, ওখানে আপনার বাচ্চা হোক বা আপনার ওয়াইফ হোক হাত দিচ্ছে, সে আবার আপনার বাচ্চাকে নার্সিং করছে, এফেক্টেড হচ্ছে কিন্তু আপনার বাচ্চা। কারণ এখানে একটা বড় বিষয় থাকে ইমিউন সিস্টেমের বা ইমিউন রোগ প্রতিরোধ ক্ষমতার, যেটাকে আমরা যদি আমাদের হোমিওপ্যাথির ভাষায় বলি ভাইটালিটি, ভাইটাল প্রিন্সিপাল, যেটাই বলি না কেন। তাহলে এই জায়গাগুলো যদি কোনো পেশেন্টের স্ট্রং থাকে তাহলে সে কিন্তু আক্রান্ত হচ্ছে কম। বাট এখন যে অবস্থাটা তৈরি হচ্ছে, মানে কেন হঠাৎ করে একটা প্রশ্ন আসতে পারে যে এতদিন তো এরকম আউটব্রেক হলো না, তাহলে হঠাৎ করে কেন এই আউটব্রেকটা হলো? এই প্রশ্নটা আসলে অনেক ক্ষেত্রেই আসতে পারে। আমি এই বিষয়টা নিয়ে আসলে গত শনিবারে রাত্রে এই সেশনটা নিয়ে কথা হয় স্যারের সাথে। সেই ক্ষেত্রে আমি পরবর্তীতে আসলে যতটুকু দেখেছি, একজন ডাক্তার সাহেবের একটা লেকচারের কিছু অংশ বিশেষে এবং একটা রিসার্চের জায়গাতে একটু দেখলাম যে আমাদের যে করোনা পিরিয়ডটা গেল, দেখেন যে রিসার্চার এই বিষয়টা বলছেন যে কেন বাংলাদেশে, উনি এই শর্ট টাইমের মধ্যে একটা লেকচার মানে লেখা দিয়েছেন। এই শর্ট টাইমের মধ্যে লেখাটার অবস্থাটা এরকম, এবং আমি ওই যে বললাম যে চাইল্ড স্পেশালিস্ট ওনার বক্তব্যের মধ্যেও যেটা পেয়েছি যে করোনা পিরিয়ডে কিন্তু আমাদের বাচ্চাদের যে ইমিউনাইজেশন শিডিউল, দ্যাট মিনস বাংলাদেশ গভর্নমেন্টের যে ইপিআই শিডিউল, এটা কিন্তু ব্রেকডাউন হয়েছে। ওনারা এটাকে দায়ী করছেন যে এই ব্রেকডাউন হওয়ার ফলে কিন্তু এখন বাচ্চারা খুব বেশি এই এই অবস্থাটাই তৈরি হচ্ছে বা আক্রান্ত হচ্ছে, এটা ওনাদের বক্তব্য। এখন আমরা অ্যাজ এ হোমিওপ্যাথ আমাদের বক্তব্য কি হবে সেটা কিন্তু আমাদের কোনো সোসাইটি বা কমিউনিটি থেকে কিন্তু এরকম অফিসিয়াল কোনো বক্তব্য আসেনি। এটাই হচ্ছে আমাদের হোমিওপ্যাথদের জন্য একটা মানে খুবই খারাপ জায়গা। খারাপ জায়গা এই কারণেই বলবো যে আমরা আসলে ব্যক্তিকেন্দ্রিক ভাবে ফেসবুক, ইউটিউব বা আমাদের ফেসবুক প্রোফাইলে আমরা কথা বলি, বাট গভর্নমেন্টের খাতায় আমাদের কোনো নাম নেই। ওনারা গাইডলাইন তৈরি করেন, বাট আমাদের হয়তোবা কাউন্সিল আছে, আমাদের বড় বড় বাংলাদেশ কেন বাংলাদেশের বাইরে সহ বিশ্বে অনেক বড় বড় ডাক্তার আছে, বাট স্বাস্থ্য খাতে সরকার আসলে একটা গাইডলাইন মেনে চলতে চায়, সেটা কিন্তু আমরা আসলে পাবলিশ করতে পারি না।
তাহলে এই যে ইনফেক্টিভ ম্যাটেরিয়ালস গুলো, সরি শুনতে পাচ্ছেন? তাহলে আমাদের এই গাইডলাইন মেনে চলা উচিত এবং আমরা চেষ্টা করব যে আমাদের কেসগুলোকে সংরক্ষণ করা এবং সেগুলোকে পাবলিকেশনে যাওয়া। এখন শাহাদত, তাহলে এই যে ইনফেক্টিভ ম্যাটেরিয়ালস থেকে আমাদের আসলে কমিউনিকেবিলিটি, আমরা রোগী আক্রান্ত হচ্ছে কিভাবে, দেখেন পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি কতটুকু 4 days বিফোর অ্যান্ড আফটার দ্য র্যাশ। আপনার সামনে যে বাচ্চাটা আসছে বা যে মানুষটা আসছে তার দেখবেন যে আসলে রুগী কিন্তু আমাদের এই র্যাশ হওয়ার পরেই আসে। মানে আমি আমার জায়গা থেকে যতটুকু দেখেছি, যদিও এই সিচুয়েশনে মানে এই বছরে আমি কোনো হামের পেশেন্ট দেখি নাই, এখনো পর্যন্ত আসে নাই, যদিও ঢাকা শহরের দিকে সম্ভবত বেশি আউটব্রেক, আমাদের এলাকাতে খুবই কম। আমি যতটুকু জানি আমার উপজেলা হেলথ কমপ্লেক্সে গত কয়েকদিন আগে ওরা যে ডাটাটা দিয়েছে সেটা 15 জনকে 17 জনের একটা ডাটা দিয়েছে। আমাদের জেলা সদর হাসপাতালেও এরকম খুব বেশি পেশেন্ট না, ওনারা যেটা আইডেন্টিফাই করেছে সেটার এটা বলছি। সেক্ষেত্রে আমরা তো আসলে যে লেভেলে প্র্যাকটিস করি আমাদের কাছে হুট করে এই পেশেন্টগুলো কিন্তু কারণটা কি, কারণটার প্রথমত বিষয় হচ্ছে যেহেতু এখন ফেসবুকে সবাই, আমার কাছে অনেক ফ্যামিলি এসে বলছে যে আসলে এই অবস্থা কি করতে পারি আমরা। এত ভয় পাওয়ার কিছু নেই, সাবধানে থাকেন, যে পার্সোনাল হাইজিন মেনটেন করা এটা আপনারা মেনে চলেন, করোনার সময় যেভাবে মেনে চলছেন সেভাবে একটু সবাই মেনে চলেন, দেখবেন যে আশা করে যে আপনাদের বাচ্চারা এই অবস্থা থেকে আসবে না। বিশেষ করে মাস্ক যে পরার বিষয়টি, ঠিক আছে, এটি পড়লে দেখুন আপনি হাঁচি দিলে কিন্তু এই ড্রপলেটটি বাইরে যাচ্ছে না, বা এই যে কনুই দিয়ে আপনার মুখটা ঢেকে রাখা এই জায়গাগুলো, ঠিক আছে। তাহলে আমাদের এই যে মানে ডিজিজটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, দ্যাট মিনস ইনফেক্টেড পার্সন থেকে নন ইনফেক্টেড পার্সনে যখন, এটা কি হতে পারে আপনি কি বুঝবেন, ওই যে বাচ্চার যে র্যাশ আসছে, র্যাশ আসার কি হচ্ছে কি বললাম 4 days বিফোর অ্যান্ড আফটার দ্য র্যাশ, মানে র্যাশের 4 দিন আগে এবং 4 দিন পরে এই সময়টি ওই পার্সন দ্যাট মিনস হোস্ট সে কি করতে পারে আর একজনকে ছড়াইতে পারে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আইসোলেশনে রাখার যে বিষয়টি এটা আপনাকে মাথায়, সেই আইসোলেশনে রাখতে যে কি করব আমরা যখন ক্লিনিক্যাল ফিচারে দেখবো তখন কিন্তু চলে আসবে যে আমাদের পেশেন্ট আসলে প্রথমে কি আসছে, এটা যদিও অনেক সময় বোঝে না স্বাভাবিকতই বাবা মারা, প্রথমে কি হচ্ছে জ্বর আসছে, এই জ্বরটা কিন্তু স্বাভাবিক জ্বর হিসেবেই বাবা মারা চিন্তা করে জ্বর এসছে প্যারাসিটামল গ্রুপের ওষুধ খাচ্ছে, বা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে ওনারা ওনাদের সিমটোমেটিক ওষুধ দিচ্ছেন। আলটিমেটলি দেখা যাচ্ছে 4-5 দিন পরে এরকম র্যাশ তৈরি, যে র্যাশটা আমরা কিন্তু প্রথমে দেখিয়েছি। এটার সেকেন্ডারি অ্যাটাক রেট কিন্তু দেখেন লাইফ লং ইমিউনিটি ফ্রম ফার্স্ট ইনফেকশন, আমরা এগুলো বলছি হচ্ছে আমাদের যে ইপিডেমিওলজিক্যাল ডিটারমিনেশন থেকে আমাদের যে মানে সেকেন্ডারি অ্যাটাক রেট, এটা সাধারণত কি একবার যদি কোনো মানুষের হার্ম হয় তার কিন্তু লাইফ লং ইমিউনিটি করে এই সেই ফার্স্ট ইসে থেকে, কারণ তার মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়। কাদের হতে পারে হোস্ট ফ্যাক্টর যেটা বলছে কাদের বেশি হতে পারে, সবসময় খেয়াল রাখবেন, এটা বাংলাদেশের ক্ষেত্রেও এই স্বল্প সময়ের জন্য ওনারা যে গবেষণায় পেয়েছে 5 বছরের মধ্যের বাচ্চাদের খুব বেশি পাচ্ছে, 6 মাস থেকে 5 বছর। ইভেন কয়েকটি কেস দেখলাম মানে এই গতকাল আর আজকের একটু পড়াশোনা করতে যে ওনারা একটু কম বয়সী বাচ্চাও কিন্তু পাচ্ছেন, মানে 3 মাসের বাচ্চার স্টাডি ওনারা দিয়েছেন। তা সেক্ষেত্রে আমরা ইন জেনারেল আসলে এই কথাগুলো তো প্র্যাকটিস অফ মেডিসিনের বই থেকে বলা, যার কারণে বলছি যে 6 মাস থেকে 3 বছর, কিন্তু এটা মানে যে কান্ট্রিগুলো পোর ডেভেলপমেন্টের কারণে এটা আপ টু 5 ইয়ার্স পর্যন্ত এই বা এদের মধ্যে আমরা হামের বিষয়গুলো খুঁজে পাই। তাই বলে কি বড়দের হাম হয় না, অনেক সময় বলে খুব রেয়ার, হ্যাঁ বড়দেরও হাম হয়। আমি এরকম কয়েকটি পেশেন্ট দেখার সৌভাগ্য হয়েছে ওল্ড এজে, এবং ওই যে কমপ্লিকেশনের কথা বলছেন না যে ব্রঙ্কো নিউমোনিয়া, এই মানুষগুলো কিন্তু আলটিমেটলি ব্রঙ্কো নিউমোনিয়ায় ভুগতে দেখেছি এবং অনেক পেশেন্ট মারা যায়। এটা হচ্ছে তার ওই যে ফ্যাটাল রেটটা।
আচ্ছা, নিউট্রিশন কি হতে পারে? সাধারণত এই বাচ্চাগুলো মেল নারিশ বা মেল নিউট্রিশনে ভুগে, যাদের অপুষ্টি থাকে, এই বাচ্চা পুষ্টির অভাব। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কি হতে পারে? উইন্টার সিজন বা স্প্রিং সিজনে আমাদের দেশে, বিশেষ করে ইন্ডিয়ান কান্ট্রি যে যেটাকে বলা হয় বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলে এই উপমহাদেশে আমাদের উইন্টার সিজন বা স্প্রিং সিজনে বেশি হচ্ছে, শীত এবং বসন্তে। তাহলে এই যে শীত চলে যাচ্ছে, হ্যাঁ, পপুলেশনে মানে কোথায় বেশি হয়? যে পপুলেশনে হাই ডেন্সিটি, ঘনত্ব প্রধান, যেমন ঢাকা শহর প্রচুর ঘনত্ব, মানে ঘনত্ব প্রবণ এলাকা, এই জায়গাগুলো বস্তি এলাকা বলেন বা হ্যাঁ, এখন হয়তোবা ওই বস্তির মানুষের ট্রিটমেন্ট নেওয়ার যে অবস্থা, ওনাদের হাসপাতালে যাওয়ার প্রবণতা হয়তোবা কম থাকতে পারে, যেটা অন্যান্য যাদের সোশিও ইকোনমিক কন্ডিশন ভালো তাদের ক্ষেত্রে একটু বেশি আছে। এখন কি হতে পারে? আমরা যেহেতু বলেছিলাম যে এটা একটা ভাইরাস, এটা কোন ফ্যামিলির ভাইরাস বা আরএনএ ভাইরাস না ডিএনএ ভাইরাস, একটু ভাইরাসটা সম্পর্কে আমরা একেবারে ছোট করে, এটা প্যারামিক্সো ভাইরাস বা মিজেলস ভাইরাস বলা হয়। প্যারামিক্সো গ্রুপের মিজেলস ভাইরাস, এটার নাম টোটালি মানে মূলত হচ্ছে মিজেলস। এটা আরএনএ ভাইরাস। এটা ডায়ামিটার হয় সাধারণত 100 থেকে 150 ন্যানোমিটার ডায়ামিটার। আমরা ভাইরাসের ছবির মাইক্রোস্কোপিক একটা ছবি দিয়েছি, ঠিক আছে? এটার ইনভেলপ থাকে তিনটা, একটা এম প্রোটিন, এইচ প্রোটিন বা এফ প্রোটিন। এগুলো আসলে মাইক্রোবায়োলজির বিষয়, হোমিওপ্যাথি হিসেবে আমরা এগুলো একটু কম জানতে চাই। ইন্টারনাল কোর মানে মাঝখানের কোরে থাকে আরএনএ। আপনারা সবাই জানেন আরএনএ এবং ডিএনএ এই নিউক্লিক অ্যাসিডের উপরে ভাইরাসকে দুই ভাগে ভাগ করা হয়, একটা আরএনএ ভাইরাস, একটা ডিএনএ ভাইরাস। আবার ইনভেলপ বলি, ইনভেলপের উপরে ভাগ করা হয়। এরকম ভাইরাসের ভাগ আছে, প্রকারভেদ আছে। তাহলে আমাদের এই মিজেলস ভাইরাসটা হচ্ছে আরএনএ ভাইরাস, মাথায় রাখবেন। এটার সাইট অফ ডিটেকশন কোথায়? ব্লাডে পেতে পারেন, নেজাল মানে আমাদের এই যে নাক, ওই যে বললাম আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বা ফেরিঞ্জিয়াল সিক্রেশন, নেজাল এন্ড ফেরিঞ্জিয়াল সিক্রেশনে পাবেন। আমাদের নাক এবং মুখের যে সিক্রেশন আছে, ফেরিংস আছে, এর সিক্রেশন থেকে আমরা এই জীবাণুটা পেতে পারি। ইভেন আপনি একটু খেয়াল করেন, আমাদের যে করোনা ভাইরাস, করোনা কিন্তু আমাদের ওই ন্যাজোফেরিংস থেকেই এর ড্রপলেটটা ই করে, নাকের মধ্যে দিয়ে দেখবেন স্টিক ঢুকায় নেওয়া হতো। ঠিক এইটার যখন ভাইরাস কালচার করা হয় বা পিসিআর করা হয়, তখনও কিন্তু ওই করোনা ভাইরাসের মতোই ন্যাজোফেরিংস থেকে এর সিক্রেশন গুলো, ড্রপলেট গুলো নিয়ে পরীক্ষায় পাঠানো হয়, মানে ল্যাবরেটরি ফাইন্ডিংসে পাঠানো হয়, পিসিআর ল্যাবের কথা যেটা বলি। আচ্ছা, এতে মানে 3 ধরনের অ্যান্টিবডি ফর্ম করে, ঠিক আছে? কমপ্লিমেন্ট কম্বাইনিং অ্যান্টিবডি, আর হেম অ্যাগ্লুটিনিন ইনহিবিটিং অ্যান্টিবডি, আর নিউট্রালাইজিং অ্যান্টিবডি। এই 3টে অ্যান্টিবডি এই ভাইরাস প্রডিউস করে মানুষের শরীরে যাওয়ার পরে। এটার একটা সেরোটাইপ বা অ্যান্টিজেনিক টাইপ আছে মিজেলস ভাইরাসের, অন্য কোনো সেরোটাইপ নেই। এটা সাধারণত আসলে কিসের রেজিস্ট্যান্স হয়, এটা ধ্বংসপ্রাপ্ত হয় কিসের? এটা হাইলি সেন্সিটিভ, কিন্তু কিসের সেন্সিটিভ? হিটে, বিশেষ করে আল্ট্রাভায়োলেট লাইটে এটা হাইলি সেন্সিটিভ। এবং আমরা যে ডিসইনফেক্টেন্ট গুলো ব্যবহার করি, আমরা বেশ কিছু তরল ডিসইনফেক্টেন্ট ব্যবহার করে, দেখবেন করোনা পিরিয়ডেও কিন্তু আমরা এই যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতাম না, এই মিজেলস ভাইরাসেও কিন্তু এই হ্যান্ড স্যানিটাইজার বা ডিসইনফেক্টেন্ট কিন্তু ভাইরাসটাকে কি করে? রেজিস্ট্যান্স করে দেয়, নিষ্ক্রিয় করে দেয়, ঠিক আছে? তাহলে আমরা যদি একটু সচেতনতা চিন্তা করি, প্রিভেনশনের, এই প্রিভেনশন যদিও পিছনের দিকে বলবো, কিন্তু তারপরেও এখনই আমরা এই কথাটা বলি। আমরা করোনা পিরিয়ডে যে অবস্থাগুলো মেনে চলেছি, সেই অবস্থাটা যদি এখন মেনে চলতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা এই এন্ডেমিক কন্ডিশন থেকে আমাদের দেশকে বা জাতিকে রক্ষা করতে পারবো মনে করি। যদিও আজকে 6 তারিখ সরকারিভাবে গতকাল থেকে মানে ভ্যাকসিনেশন যে প্রোগ্রাম, স্পেশাল ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু করেছে সরকার। আপনি হোমিওপ্যাথি ওষুধ দেন, এখন এই ভ্যাকসিনেশনের সাথে হোমিওপ্যাথির বিষয়ে অনেকেই অনেক কথা বলেন। যাই হোক, আমার মত কিছুটা ভিন্ন হতে পারে অন্যজনের সাথে, বা অন্যজনের মত আরেকজনের সাথে ভিন্ন হতে পারে। যতই ভিন্নতা থাকুক, কিন্তু আপনি যে পার্সোনাল হাইজিন মেনটেন করা, এটা কিন্তু কারোর সাথে কারোর ভিন্নতা হওয়ার কথা না। একজন হোমিওপ্যাথির সাথে একজন অ্যালোপ্যাথির বা আয়ুর্বেদিক বা ন্যাচারাল মেডিসিন প্র্যাকটিশনার
বা অন্য প্যাথির, যে কোনো প্যাথিরই হোক না কেন, তার কিন্তু হওয়ার, যার কারণে আপনি করোনা পিরিয়ডে যেভাবে মেনে চলেছেন, যদি এখন আমরা সেটা মেনে চলতে পারি, তাহলে আশা করা যায় আমরা অনেকটাই কিন্তু এটা থেকে রক্ষা হতে পারবো বলে মনে করি। এখন ট্রান্সমিশন কিভাবে ছড়ায়, আমরা কিন্তু বলেছি প্রথমেই যে কিসের মাধ্যমে ছড়ায়, আমাদের যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ড্রপলেট, এগুলোর মাধ্যমে ছড়ায়। তাহলে দেখেন, প্রাইমারিলি পার্সন টু পার্সন বাই এয়ারবর্ন ট্রান্সমিশন, এয়ারবর্ন ট্রান্সমিশন তার মানে বায়ুতে। আমাদের রোগগুলো দেখবেন মোড অফ ট্রান্সমিশন বলা হয়। মোড অফ ট্রান্সমিশনে কিছু পথ আছে, যেমন হচ্ছে পানি ঘটিত রোগ, আপনারা সবাই জানেন আমাশা, ডায়রিয়া, এগুলো কিন্তু পানি ঘটিত, পানির মাধ্যমে ছড়াচ্ছে। ইভেন আমাদের যে টাইফয়েড ফিভার পানির মাধ্যমে ছড়ায়। বাট এই যে ড্রপলেট বা অ্যারোসোশালাইজিং যে ড্রপলেট গুলো, মানে বাতাসের মধ্যে দিয়ে যে ড্রপলেট গুলো, এটাকে এয়ারবর্ন ট্রান্সমিশন বলা হয়। আপনি যখন হাঁচি দিচ্ছেন, ইসলাম বলেন বা বিভিন্ন ধর্মের কথা বলেন, সে কিন্তু আপনার মুখটাকে ঢাকতে বলেছে। কারণ কি, এই হাঁচি বা কাশির মাধ্যম দিয়ে আপনার মধ্যে লক্ষাধিক জীবাণু বের হয়ে যাচ্ছে। এখন যেহেতু এই মিজেলস ভাইরাসটা আপনার ন্যাজোফেরিংস বা আপনার যে এয়ার প্যাসেজ বা নেজাল প্যাসেজ সেখানে অবস্থান করছে, তাহলে হাঁচি বা কাশি দিলে সেই জায়গা থেকে এই জীবাণুটা আরেক জায়গায় আছে। এবং আমি প্রথমেই বলেছি এটা মোস্ট প্রবাবলি 2 ঘন্টা পর্যন্ত এই এয়ার এবং এই পার্টিকেলের মধ্যে যেখানে পড়ছে জীবাণুটা, সেখানে 2 ঘন্টা বেঁচে থাকতে পারে। তাহলে 2 ঘন্টা যদি বেঁচে থাকে, আপনি হাঁচি দিলেন, আপনি ইনফেক্টেড পারসন, যেটা আপনি হয়তো এখনো আপনার মধ্যে লক্ষণ প্রকাশ পায়নি, বা আপনার যে বাচ্চাটা স্কুলে যাওয়া শুরু করেছে, প্রি স্কুল চাইল্ড, সেই বাচ্চাটা যখন হাঁচি দিচ্ছে, যে একটা ইনফেক্টেড বাচ্চা হাঁচি দিচ্ছে, আপনার বাচ্চা সেখানে যে হাত রেখেছে সেও কিন্তু ইনফেক্টেড হচ্ছে। এই বিষয়টা খেয়াল রাখবেন আপনারা। বিশেষ করে যেহেতু আমরা বলেছি এবং বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরও কিন্তু এই বিষয়টি নিয়ে প্রচারণা চালাচ্ছে। বাচ্চাদের বেশি হচ্ছে। আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত যে আক্রান্তের হার, সেটা বাচ্চাদের মধ্যেই বেশি। অ্যাডাল্ট মানুষের কিন্তু এখনো পর্যন্ত এরকম পাওয়া যাচ্ছে না। তাহলে বাচ্চাকে সাবধানে রাখেন, নিজেও সাবধান থাকেন। তাহলে এই যে বলে মিজেলস ইজ হাইলি কমিউনিকেবল, কমিউনিকেবল দ্যাট মিনস একজন থেকে আরেকজনে যায় উইথ গ্রেটার দেন 90% অ্যামং সাসেপ্টেবল পার্সন। এই যে 90% দ্যাট মিনস যারা নন ইমিউনাইজড, যে কথাটা স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্যর বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে যারা অবদান রাখছে বা যারা কথা বলে, যারা পলিসি মেকিং করে, ওনারা যে বিষয়টা ডিটারমাইন করছে সেটা হচ্ছে যারা ইমিউনাইজেশন শিডিউল এর মধ্যে ওই মিজেলসের টিকা নেয়নি এরকম মানুষ যদি থাকে, তাদের আক্রান্ত হওয়ার পার্সেন্টেজ থাকে 90%। এখন ওই যে আমরা কথা বললাম যে করোনা পিরিয়ডে আমাদের ইপিআই শিডিউল কিছুটা হ্যাম্পার্ড হয়েছে, কারণ ওই সময়টাতে কিন্তু বাচ্চা বা সবাই কিন্তু আমরা বাড়ির বাইরে বের হইনি, খুব কম বের হয়েছি, এবং টিকাদান কর্মসূচিও কিছুটা স্থগিত ছিল। সেটাও কিন্তু এটাকে দায়ী করছেন ওনারা। এখন হোমিওপ্যাথ হিসেবে যদি বলেন স্যার এটার জন্য কোন মায়াজম দায়ী, আমি আসলে জানি না, এটা আমার ক্ষেত্রে জানা নেই। আমাদের এখানে বিজ্ঞ স্যারেরা আছেন, ওনারা জানতে পারেন, ওনারা এই বিষয়ে বলবেন আশা করা যায় ক্লাস শেষে। তাহলে মিজেলস মে বি ট্রান্সমিটেড ফ্রম 4 days প্রায়র টু 4 days আফটার র্যাশ ইনসেট। আমরা এই যে র্যাশ হওয়ার 4 দিন আগে এবং 4 দিন পরে, এই সময়টা, এই 8টা দিন বা 9টা দিন বা সর্বোচ্চ 10 দিনের কথাও কিছু কিছু জায়গায় বলা আছে, এই সময়টাই ট্রান্সমিশন হয় একটা ইনফেক্টেড পার্সন থেকে নন ইনফেক্টেড পার্সন। এখন র্যাশ তার উঠবে কিনা এটা বুঝবেন কিভাবে, এটা বোঝাটা আসলে কঠিন হয়ে যায়। আসলে কি আপনার বাচ্চাটা মিজেলসে আক্রান্ত, হামে আক্রান্ত হতে যাচ্ছে? যার কারণেই কিন্তু এই যে অজানা বিষয়, এইটার জন্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেন বা সারা বিশ্বের স্বাস্থ্য নিয়ে যারা মাথায় ঘামায়, এই যে ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো বিভিন্ন দেশে দিচ্ছে, এটার কারণ কি হাইলি কন্টাজিয়াস ডিজিজ বলেছি। এখন এখানে আমরা হোমিওপ্যাথি কতটুকু সাপোর্ট দিতে পারবো, এইটার আসলে যে বললাম স্ট্যাটিক্যাল ডাটা আসলে আমাদের হাতে খুব কম, বা এটা আমরা আসলে প্রুভমেন্টে যেতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, হোমিওপ্যাথ হিসেবে আমাদের ব্যর্থতা। এখন ইনকিউবেশন পিরিয়ড কতটুকু হচ্ছে,
দ্যাট মিনস জীবাণু তার মধ্যে ঢোকার থেকে লক্ষণ তৈরি হওয়া পর্যন্ত 10 days from onset of fever, 10 days from onset of fever, কি বলছি যে 10 দিন তার জ্বর তৈরি হয়েছে, 10 দিন পর্যন্ত ইনকিউবেশন পিরিয়ড থাকতে পারে। 14 days of appearance of rash, মানে 14 দিন তার ইনকিউবেশন পিরিয়ড থাকতে পারে র্যাশ যখন ওঠে, এই যে র্যাশ যখন আমরা যে র্যাশের ছবিটা দেখলাম। 7 days when pass the respiratory tract, এটা যখন রেসপিরেটরি ট্র্যাক্টে এই জীবাণুটা পাস হয় সেখান থেকে 7 দিন পর্যন্ত হতে পারে। আমাদের এখানে প্যাথোজেনেসিস বলছি, আসলে রোগ তৈরি হয় কিভাবে। এই রোগ তৈরি হওয়ার ক্ষেত্রে আসলে ওই যে বললাম মিজলস ভাইরাস, আপনি একটা ড্রপলেটে আপনি কন্ট্রাক্টে গেছেন, দ্যাট মিনস আপনার হাত যাক বা সেই হাত আপনি মুখে দেন বা কোনোভাবেই আপনার রেসপিরেটরি ট্র্যাক্টে যাচ্ছে, সেটা যাওয়া, ওই জন্য বললাম মিজলস ভাইরাস, দেখেন অ্যারো দিয়ে রেসপিরেটরি ট্র্যাক্ট, সেখান থেকে কি রেসপিরেটরি ট্র্যাক্টের যে ইপিথেলিয়াল সেলগুলো আছে সেই ইপিথেলিয়াল সেলে ও মাল্টিপ্লাই হয়, ও বংশ বৃদ্ধি করে। সেই বংশ বৃদ্ধি করে কি হচ্ছে, লিম্ফয়েড টিস্যু যে আমাদের গুলো আছে, লিম্ফয়েড সিস্টেম আপনারা সবাই জানেন, সেই লিম্ফয়েড সিস্টেমে কিন্তু ও চলে যাচ্ছে। এরপরে সে ব্লাডে যাচ্ছে, ওখানেও ব্লাড থেকে মাল্টিপ্লাই হয়, তারপরে কি হচ্ছে জেনারেল টক্সিক সিমটম প্রডিউস করছে। এখন কি হচ্ছে দেখেন, প্রোটালেন্টি অ্যাটাচমেন্ট হচ্ছে, এগুলো খুব সংক্ষেপে বলে যায়, না হলে দেরি হয়ে যাবে। পোর্টাল অফ এন্ট্রি, একটা মানে পথ দিয়ে সে ঢোকে, অ্যাটাচমেন্ট হয় সেখানে। সে আমি একটা ইনফেক্টেড ম্যাটেরিয়ালসে হাত দিয়েছি, সেখানে মিজলসের ভাইরাসের জীবাণু আছে, আমি আবার এটা কোনো কারণে আমার মুখে অ্যাটাচ করেছি বা মুখে দিয়েছি, সেটা মুখের মধ্যে থেকে নাক দিয়ে অ্যাটাচমেন্ট হচ্ছে। আমার নেজোফেরিঞ্জিয়াল যে এরিয়া আছে সেখানে সে রেপ্লিকেশন হচ্ছে, মাল্টিপ্লাই হচ্ছে, রেপ্লিকেশন হচ্ছে, এবং সে রিজিওনাল লিম্ফ নোড গুলো আক্রান্ত হচ্ছে। কারণ কি লিম্ফ নোড আক্রান্ত হবে কেন, আপনি বলবেন যে লিম্ফ নোড কেন, দেখেন লিম্ফ নোডের কাজ কি, লিম্ফ নোড ইজ আওয়ার বডি ক্যান্টনমেন্ট বলবো। আমাদের ক্যান্টনমেন্ট গুলো কি করে, শত্রুর হাত থেকে রক্ষা করে, দেশকে রক্ষা করার জন্য তারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। ঠিক লিম্ফ নোড আমাদের বডির মধ্যে যখন জীবাণু ঢুকে, এই জীবাণুগুলোকে খেয়ে ফেলার জন্য, মেরে ফেলার জন্য ও প্রস্তুত থাকে। যার কারণে ওই যে মিজেলস ভাইরাস ঢুকছে, ওকে বাধা প্রদান করে, ওকে মেরে ফেলার জন্য এই রিজিওনাল লিম্ফ নোড গুলো ফুলে যায় অনেক সময়। রেসপিরেটরি ট্রান্সমিশন অফ ভাইরাস ইনভেড অফ ইমিউন সিস্টেম, ওই যে বললাম যে ইমিউন সিস্টেম কারো দুর্বল হলে সেখানেও কিন্তু সে প্রভাব বিস্তার করে। প্রাইমারি ভার্মিওর 2 to 3 days আফটার এক্সপোজার, সেকেন্ডারি ভার্মিওর হয় হচ্ছে আপনার 5 থেকে 7 দিন এক্সপোজার অফ স্প্রেড অফ টিস্যু, আর এরপরে হচ্ছে ডিস্ট্রাকশন, মানে টিস্যুর মধ্যে সে আক্রান্ত হতে পারে। এটা প্যাথোলজি কি তৈরি করে, র্যাশ তৈরি করে, মানে একটা হচ্ছে প্যাথোজেনেসিস, রোগ কিভাবে তৈরি হয়, আর প্যাথোলজি হচ্ছে রোগ। আমরা এটাকে যেহেতু টোটাল মিজেলসটাকে একটা রোগ বলছি, এখন এখানে প্যাথোলজি, এখন বলবেন স্যার এখানে আবার প্যাথোলজি, এখানে প্যাথোলজি বলতে আপনি যে অবস্থাগুলো পাচ্ছেন, ওই যে যেমন র্যাশ পাচ্ছি আমরা, র্যাশ তো প্রথমে ছিল না, প্রথমে ছিল জ্বর, র্যাশ হচ্ছে, পিগমেন্টেশন হচ্ছে, কপলিক স্পট হচ্ছে, মুখের মধ্যে আমরা স্পট পাচ্ছি, এখন এগুলো পাচ্ছি। আসলে কি পাবো দেখেন, এই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বলা হচ্ছে, এই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে আমরা 3টা ফেজ পাবো। এটা হচ্ছে প্রিডার্মাল ফেজ, ইরাপটিভ ফেজ, আর পোস্ট মিজেলস স্টেজ বা কনভ্যালিসেন্ট স্টেজ, এই 3টে স্টেজ পাবো। এখন 3টে স্টেজের মধ্যে প্রোডার্মাল ফেজ কি, এটা 3 থেকে 4 দিন, 3 থেকে 4 দিন। এখন হয়তো বা কারোর ক্ষেত্রে 2-1 দিন কম বেশি হতে পারে, এটা নির্ভর কি এই জায়গাটাই হচ্ছে হোমিওপ্যাথি সেই ইন্ডিভিজুয়ালের। এখন আপনি তাকে কি ব্রায়োনিয়া দিবেন, না তাকে জেলসিমিয়াম দিবেন, না অ্যাকোনাইট দিবেন, সেটা নির্ভর করবে ওই জায়গার উপরে, আদারওয়াইজ অন্য কিছু না রাস্টক্স দিবেন। কারণ এই যে লাল ভাবটা অনেক সময় কিন্তু রাস্টক্সকে অনেকে চিন্তা, আবার অনেক বইতে দেখবেন যে স্পষ্ট ভাবে হয়তো বা অন্য কোনো মেডিসিনের কথা বলে দিয়েছে যে না এইটাতে আমরা হামে প্রচন্ড কাজ করি, অনেক বইতে ব্রায়োনিয়ার কথা খুব স্পষ্ট ভাবেই বলে দেয়।
আপনার লক্ষণকে চিন্তা করেন, পেশেন্টের ইন্ডিভিজুয়ালাইজেশন চিন্তা করেন। হ্যাঁ, যেমন আজকে একজনের একটি পোস্টে দেখলাম, সেটাও ফেসবুক পোস্ট বলবো, একজন ডাক্তার সাহেব, উনি আসলে যেটা লিখেছেন, হাম নিয়ে লিখছেন, লিখতে লিখতে লিখেছেন যে আসলে আমরা ওই যে প্রতিষেধক হিসেবে মরবেলিনাম বা ভেরোলিনামকে ইউজ করি। উনি যেটা বলছেন যে কেউ যদি তার মানে তার কনস্টিটিউশনাল মেডিসিনটা ব্যবহার করে, তাহলে তার এটাও তার মধ্যে এই মিজেলস ভাইরাসের যে অবস্থা থেকে তাকে মুক্তি দিতে পারে। আমরা যে প্রিভেন্টিভ মেডিসিন বলছি সেটাও ব্যবহার করি, কোনো সমস্যা নেই। আপনি আপনার থিওরিতে যাচ্ছেন, ভালো। কেউ হয়তো স্পেসিফিক্যালি বলছে, সেটা তার বিষয়, সে হয়তো অভিজ্ঞতায় পেয়েছে। কিন্তু একটি কথা অবশ্যই মাথায় রাখবে, যে ওই যে বললাম, এটা কিন্তু কিছুদিন পরে এমনি চলে যায়, 7 থেকে 10 দিন ইনকিউবেশন পিরিয়ডের যে বিষয়টি বলা আছে, ঠিক আছে, এটা কিন্তু অটোমেটিকই ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। কারণ কি, তার বডির মধ্যে ওই যে বললাম 3 ধরনের অ্যান্টিবডি তৈরি করে। ওই অ্যান্টিবডি যখন তৈরি হচ্ছে, ওই আস্তে আস্তে এটাকে ভ্যানিশ করে দেয়। আপনার ওষুধ প্রয়োজন নাও হতে পারে, কিন্তু এর কমপ্লিকেশন গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, যে আসলে কমপ্লিকেটিভ স্টেজে যাচ্ছে। প্রিডরমাল স্টেজে বা ফেজে কি হচ্ছে, আফটার 10 days অফ ইনফেকশন অ্যান্ড লাস্ট আনটিল 14 days। শুরুর 10 দিন থেকে কি হচ্ছে, এটা কতদিন পর্যন্ত, 10 থেকে 14 দিন পর্যন্ত কি আসে, প্রথমে জ্বর আসে, তার জ্বর আসে। দ্বিতীয় কথা হচ্ছে, দেখবেন তার নাক দিয়ে পানি আসে, নেজাল ডিসচার্জ বা রাইনি নোজ আমরা যেটাকে বলি। প্রথম দেখবেন যে নাক দিয়ে পানি আসছে, গা একটু ম্যাজম্যাজ করছে, একটু কাশি দিচ্ছে, হাঁচি দিচ্ছে, তার জ্বর এসছে। এই সিমটম গুলো বাচ্চার মধ্যে দেখা যায়। কপ্লিক স্পট দেখো, এই দেখেন কপ্লিক স্পট, ঠিক আছে। বাক্কাল মিউকোসার মধ্যে আমাদের যে গাল আছে, গালের ইনসাইডে এক ধরনের র্যাশ আসবে, ঠিক আছে। এই যে ছবিটা দেখেন, এটাকে কপ্লিক স্পট বলে। আচ্ছা, তাহলে কপ্লিক স্পট আসবে। আচ্ছা, এরপরে কি আসবে, ট্রান্সেন্ট্রোডার্মাল র্যাশ আসবে, চোখ লাল হয়ে যাবে, রেডনেস অফ আই, চোখ দিয়ে পানি পড়বে, চোখে আলো সহ্য হবে, ফটোফোবিয়া, ল্যাক্রিমেশন অ্যান্ড ফটোফোবিয়া, এগুলো কিন্তু আমাদের সে মধ্যে তৈরি হবে। জাস্ট একটু wait করুন। তাহলে কি কি সিমটম আসছে, জ্বর, সর্দি, দ্যাট মিনস নাক দিয়ে কাঁচা পানি আসে যেটাকে আমরা বলি, রাইনি নোজ বা নেজাল ডিসচার্জ, কাশি থাকবে, হাঁচি হবে, মুখের মধ্যে কপ্লিক স্পট, ছোট ছোট সাদা স্পট দেখা দিবে, চোখ লাল হবে, চোখ দিয়ে পানি পড়বে এবং চোখে আলো সহ্য হবে না। এই অবস্থাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এখন এই যে কপ্লিক স্পট বলছি, আসলে কপ্লিক স্পটটা এইটা দিয়েই কিন্তু আপনাকে, ওই যে আমরা প্রথমে বলেছিলাম যে একটু রোদ্রে গেছেন, বাচ্চা নিয়ে হয়তো ঘোরাঘুরি করে এসছেন, কোনো কারণে রোদের মধ্যে থাকতে হচ্ছে, ওর অ্যালার্জিক র্যাশ বের হয়েছে, একটু সানলাইট এক্সপোজ হয়েছে, অ্যালার্জিক র্যাশ বের হয়েছে, আর যেটাকে আমরা ঘামাচি বলি বাংলায়, এরকম বের হয়েছে সেইটা। আর এই জায়গাতে ঘামাচি যখন বের হয়, দেখবেন যে এটা আমারও নিজেরও হয়, কখনো যদি খুব বেশি রোদ্রে থাকে, দেখা যাচ্ছে যে হঠাৎ করে একটু ঠান্ডা এসছি, পরের দিন বিকেলে বা পরের দিন রাত্রে শোয়ার পরে উঠে দেখি কপালে অনেকগুলো ঘামাচি, ঘাড়ের দিকে অনেকগুলো ঘামাচি বের হয়েছে, এরকম ছোট 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 লাল লাল র্যাশ বের হয়েছে, সেটা আলাদা। এই জায়গায় কি দেখেন, ফাউন্ড ইন মাউথ, দোজ স্পট লুক লাইক টিনি গ্রেইনস অফ হোয়াইট সেন্ট, দিস স্পট লুক লাইক টিনি গ্রেইনস অফ হোয়াইট সেন্ট। এই যে সাদা বালুকণা, হোয়াইট সেন্ট, মনে হবে যে এই দেখেন, একটু খেয়াল করে দেখবেন, এই দেখেন ছোট 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 বালিকণার মতো মনে হচ্ছে, খেয়াল করে দেখছেন।
এটা কোথায় পাবেন একটু খেয়াল করবেন, আমাদের যে সেকেন্ড আপার মোলার আছে, দাঁতের মোলার দাঁত, সেকেন্ড আপার মোলার দাঁতের ওই সাইডে অপোজিট ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আপার মোলার টিপ, এই সাইডের বাক্কাল মিউকোর সাথে যদি খেয়াল, এটা একটু খেয়াল করেন, এখান থেকে এই যে ছোট 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 সাদা সাদা মানে র্যাশ টাইপের বের, স্পট টাইপের, ইজ সারাউন্ডেড বাই এ রেড রিং। ওই যে সাদা যেটা, এইটার চারিদিকে কি হবে, লাল রিং এর মতো থাকে, মানে দেখবেন যে উপরটা একটু সাদা, চারিদিকটা লাল, এই অবস্থা। এটাকে দিস আর ফাউন্ড স্পেশালি অন দ্য ইনসাইড অফ চিক, কি বাক্কাল মিউকাসার অপোজিট দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড মোলার। আমরা ওই যে দাঁত ফার্স্ট এন্ড সেকেন্ড মোলার যে টিথ আছে, এর সাইডে যদি বাক্কাল মিউকাসার আমার গালের ভিতরে ইনসাইডে যদি আপনি টাং ডিপ্রেসর দিয়ে দেখেন, তাহলে দেখবেন যে ওখানে অবস্থাটা তৈরি হচ্ছে বাচ্চার। বাচ্চা খেতে পারে না অনেক সময় এগুলোর জন্য। মায়েরা এসে বলে যে বাচ্চা কিছু খাচ্ছে না, আপনি একটু মুখের ভিতরে দেখলেন যে এরকম কপলিক স্পট দেখা দিয়েছে, জ্বর আছে একটু খেয়াল, হ্যাঁ ডাক্তার সাহেব জ্বর ছিল, হ্যাঁ বাচ্চা যখন আপনার কাছে নিয়ে আসে, এটা আমি আমার চেম্বার থেকে বলছি, যে তখন কিন্তু আর জ্বর নেই, কারণ কি অলরেডি সে তো নাপা খাওয়াচ্ছে বা প্যারাসিটামল গ্রুপের ওষুধ খাওয়াচ্ছে, জ্বর চলে যাচ্ছে। কারণ জ্বর কিন্তু প্রথম দিকে এমন হয় যে 103, 4, 5 পর্যন্ত উঠে যায়, হাই ফিভার চলে যায়। ওনারা তো এখন তো আসলে ওই আগের মতো নেই যে জ্বর আসছে আপনি স্পঞ্জিং করেন, এটা খুব কম বাচ্চার মানে কম ফ্যামিলি করে। এখন প্রত্যেকটা ফ্যামিলির কাছেই আপনার প্যারাসিটামল গ্রুপের সিরাপ থাকে, বিশেষ করে বাচ্চা। যাই হোক, এটা আমরা অনেকেই রাখতে বলি, কারণ কিছু বিষয় থাকেই, এখন আর বাচ্চার বাবা মায়েরা আর কেউ ওই ধৈর্য সহ্য ক্ষমতা রাখে না। এখন ইরাপটিভ স্টেজে কি আছে, এটা আমাদের গেল হচ্ছে প্রিডরমাল ফেজে। এখন এই অবস্থাটা চলার পরে কি ইরাপশন দেখা দেয়, ওই যে বললাম রেড, মানে রেডনেস অফ, মানে ছোট ছোট ইসের মধ্যে ম্যাকুলো প্যাপুলার র্যাশ দেখা দেয়। সেই র্যাশ গুলো কোথায় আসে সেটাও আমরা একটু বলবো। এই দেখেন ম্যাকুলো প্যাপুলার র্যাশ, হ্যাঁ এরকম র্যাশ আসে 3 থেকে 5 দিন, জ্বরের 3 থেকে 5 দিন পরে। 4 days ইজ দ্য মোস্ট কমন, মানে 4 দিন পর বা 4 দিনের দিন এই র্যাশটা ইরাপশন গুলো দেখা যায়। জ্বর এসছে 4 দিন আগে, জ্বরটা এরকম চলছে 101, 2, 3, ইভেন আমি বললাম যে 5 পর্যন্তও চলে যায়। এই জ্বরের কি হচ্ছে 4 দিন পরে দেখেন 4th ডে ইজ দ্য মোস্ট কমন, এরকম ইরাপশন তৈরি, ইরাপটিভ স্টেজের ইরাপশন গুলো তৈরি, ম্যাকুলো প্যাপুলার র্যাশ তৈরি। এই র্যাশ গুলো কোথায়, কোন দিকে পাবেন আপনি, সিকোয়েন্সটা দেখেন এখানে দিয়ে দেওয়া হয়েছে। বিহাইন্ড দ্য ইয়ার, কানের পিছন দিকে প্রথমে শুরু হয়, অ্যালং হেয়ার লাইন, এই যে চুলের মাথার চুলের এই গোড়া দিয়ে হেয়ার লাইন পাই দিয়ে, এরপরে মুখে আসে, নেক ঘাড়ে আসে, চেস্টে আসে, বুকে আসে, ব্যাক পিছনের দিকে পাবেন, দেন অ্যাবডোমিন, এরপরে হাত পায়ে যায় মানে লিম্বসে যায়, হ্যান্ড অ্যান্ড ফিট, দ্যাট মিনস আপনার হাতের তালু এবং পায়ের তালু। এই যে অ্যারো দিয়ে দেওয়া হয়েছে সিকোয়েন্স গুলো কোন 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 জায়গায়, প্রথমে কোথায় শুরু হচ্ছে আমরা বললাম বিহাইন্ড দ্য ইয়ার, এরপরে আমাদের যে মাথার হেয়ার লাইন গুলো আছে, মাথার চুল যেখানে শেষ হয়েছে সেটা মুখে পাচ্ছেন। এখন এই সিকোয়েন্সটা তো আসলে প্রথম যখন কানের পিছনে আসবে তখন তো বাচ্চা আপনার কাছে নিয়ে আসবে না, ও সারা শরীরে যখন হচ্ছে দেখা যাচ্ছে তখন, বা ওই যে ঘাড়ে বা মুখে যখন, বিশেষ করে মুখে যখন আসে তখনই কিন্তু ওনারা নিয়ে আসে। আমার কাছে যে বাচ্চাগুলো এর আগে পেয়েছি আমি, মুখে যাদের নিয়ে আসে, বেশিরভাগ বাচ্চারই আসলে ওষুধ দিই নাই বললেই চলে। আমি সাধারণত ব্যক্তিগতভাবে ওষুধ দিই নাই, বলে দিই যে 7 দিন থেকে 10 দিন ওয়েট করেন, ঠিক হয়ে যায়। আচ্ছা, যদি কারোর খুব হাই ফিভার থাকে সেই ক্ষেত্রে কিছুটা ওষুধে যাই, তবে আমার চেম্বার জীবনে আমি আসলে এখনো ওইভাবে পাই নাই। ঠিক আছে, the temperature rise continuously and combined with the toxic symptoms exaggerated. টেম্পারেচারটা কন্টিনিউয়াসলি কম্বাইন্ড উইথ টক্সিক সিমটম, তার মধ্যে টক্সিসিটি সিমটম গুলো তৈরি করতে পারে। যে বললাম জ্বর 105 পর্যন্ত উঠে যায়, তাহলে এমনি এখন
আমাদের বাচ্চাগুলোর ক্ষেত্রে যেটা হয় দেখবেন যে বাচ্চার মায়েরা, আমি সত্য কথা বলতে কি 99 টেম্পারেচার পাচ্ছে থার্মোমিটারে, গায়ে একটু জ্বর এসছে, পাগল হয়ে যায়, ফোন দিয়ে পাগল করে ফেলে যে ডাক্তার সাহেব জ্বর এসছে বাচ্চা, টেম্পারেচার মেপে দেখি 99। ইভেন আমি কিছু মনে করি, আমি এমনও বাচ্চা পেয়েছি, এমনও ফ্যামিলি পেয়েছি, মানে এটা খুব, এই ফ্যামিলিগুলোর বাচ্চা মানে এগুলোর টোটাল ফ্যামিলি ট্রিটমেন্ট হয়, ওই বাচ্চাগুলোর টেম্পারেচার একটু যদি বাড়ে, যে থার্মোমিটারে মানে 98.6 বা 8 পাচ্ছে, ওনাদের মাথা খারাপ হয়ে যায়। এখানে একটা জিনিস সবসময় মানে মাথায় রাখ, জ্বরটা কি? আমাদের বডির ইমিউন রেসপন্স। একটা জীবাণু আপনার মধ্যে ঢুকেছে, আপনার ভাইটালিটি বলেন বা ইমিউনিটি পাওয়ার বলেন, সে ওইটার সাথে যুদ্ধ করছে, যখন যুদ্ধ করে তার মধ্যে একটা টেম্পারেচার রাইজ হয়, তাহলে এটা আপনার শরীরের জন্য খারাপ কোনো কিছু না। ফার্স্ট স্টেজে আপনার শরীরের জন্য এটা খারাপ কোনো কিছু না, এটা জাস্ট ফার্স্ট প্রোটেক্টিভ মেকানিজম আপনার বডির। এটা নিয়ে এত বিচলিত হওয়ার কিছু না, খেয়াল রাখবেন, অবজারভেশনে রাখবেন, বাট এটা নিয়ে অরিড হওয়া যাবে। পোস্ট মেজালস স্টেজে কি হচ্ছে, কারণ ওই যে র্যাশ বের হয়েছে, র্যাশ গুলো আস্তে আস্তে ডিজঅ্যাপিয়ার হয়ে যায় আফটার 4 days, 4 to 6 days এর মধ্যে ডিজঅ্যাপিয়ার হতে থাকে। কি হয় তখন? ব্রাউন স্টেইনিং, ওইগুলোর একটা ব্রাউন কালার চলে আসে। এটা 10 থেকে 14 দিন এই টোটাল অবস্থাটা নির্ভর করে, 10 থেকে 14 দিন। আমরা এই ম্যাকুলোপ্যাপুলার র্যাশ দেখিয়েছি। আমরা আসলে কিভাবে বুঝবো যে মিজেলস ক্লিনিক্যাল কেস ডেফিনেশন বলছি, আমরা আসলে এই কেসটাকে একটা মিজেলস এর কেস কিভাবে বলবো? এটা খুব সংক্ষেপে, আমরা এতগুলো কথা যখন বললাম এটাকে সংক্ষেপে নিয়ে আসছি। generalized rash lasting greater than or equal 3 days, temperature greater than 101 degree Fahrenheit বা 38.3 ডিগ্রি সেন্টিগ্রেড, টেম্পারেচারটা 101 এর উপরে যাবে, র্যাশটা কতদিন লাস্টিং করবে? 3 দিন বা 3 দিনের বেশি বা 3 দিনের সমান, 3 থেকে, ওই যে বললাম গ্রেটার দেন 3 days, গ্রেটার দেন ইকুয়াল 3 days, 3 দিন, 3 দিনের বেশি। এর সাথে 3C মাথায় রাখবেন, 3C, এই যে 3Cর কফ, করাইজা, কনজাংটিভাইটিস, তিনটা কথা মাথায় রাখবেন। ক্লিনিক্যাল যে আমরা ক্লাসিক্যাল মিজেলস চিন্তা করতে গেলে তার র্যাশ থাকবে 3 দিনের অধিক বা 3 দিন মতো, টেম্পারেচারটা 101 এর উপরে যাবে এবং 3C থাকবে। 3Cর মধ্যে কি বললাম? কফ, করাইজা, কনজাংটিভাইটিস, এই তিনটা জিনিসকে খেয়াল রাখবেন। দেন আপনি এই কয়েকটা জিনিস দিয়েই আপনি তাকে মিজেলস ডায়াগনোসিস করছেন। মিজেলসের এটিপিক্যাল মিজেলস আমরা আসলে মাইল্ড মিজেলস, সিভিয়ার, হিমোরেজিক আর ভেরিয়েন্ট মিজেলস বলছি। এটা টাইপ, এগুলো এখন যাব না, আমরা আসবো হচ্ছে কমপ্লিকেশন। আমাদের প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা ক্লাসের। কি কি কমপ্লিকেশন হতে পারে? দেখেন আমাদের বাংলাদেশে বেশি চলে আসছে কি, নিউমোনিয়াতে ভুগছে বাচ্চাগুলো, বাচ্চাগুলো নিউমোনিয়াতে ভুগছে, যেটাকে আমরা ব্রঙ্কো নিউমোনিয়া বলছি। অনেক সময় লেরিনজাইটিস হতে পারে, মায়োকার্ডাইটিস হতে পারে, এই তিনটা। তবে একটা বিষয়কে সবসময় মাথায় রাখবেন, এনকেফালাইটিস, এটা ভেরি রেয়ার, হ্যাঁ, নিউরোলজিক্যাল কমপ্লিকেশন। এই এনকেফালাইটিস হলে আসলে তাদের জন্য বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে যায়। এটা দেখেন ভেরি রেয়ার, 1000-এ একজন। আর আরেকটা আছে যেটা 10 লক্ষে একজনের হয়, সাব অ্যাকুইট স্ক্লেরাইজিং প্যানসেফালাইটিস, এটা 10 লক্ষে একজনের। আর এনকেফালাইটিসটা 1000 জন বা লক্ষে একজনের বলি। আর একটা কমন কি হয় সেটা হচ্ছে আমাদের মিডিল ইয়ার ইনফেকশন, কানে প্রদাহ তৈরি হয়, হ্যাঁ, এয়ার ইনফেকশন। দেখবেন বাচ্চারা প্রচন্ড কান্নাকাটি করে, আপনি কানে লাইট দিয়ে দেখবেন কানের মধ্যে
অনেক সময় পুজের তৈরি হয়, ঠিক আছে, মিজেলসের কমপ্লিকেশন গুলোর মধ্যে। তাহলে আমরা বাংলাদেশে খুব বেশি এখন পাচ্ছি নিউমোনিয়া, এনকেফালাইটিসের জায়গায় গেলে আসলে তাদের জন্য ম্যানেজমেন্ট দেওয়াটা কঠিন। এনকেফালাইটিসের পেশেন্টদের জন্য আসলে লাগে একেবারেই অবস্থাটা হচ্ছে তাদের জন্য আইসিইউ সাপোর্ট লাগে। এবং আমি আজকে বলবো আমার একজন স্টুডেন্ট, তখন আমি ঢাকা ম্যাথসে আসলে চাকরি করতাম, ওখানকার একটা স্টুডেন্টের ছোট ভাই মারা গিয়েছিল। সম্ভবত এই যতটুকু শুনেছি তার এনকেফালাইটিস ডেভেলপ করেছিল আফটার মিজেলস। ঠিক আছে, কমন গুলো বললাম, আর আনকমন বা রেয়ার গুলো তো আসলে আমরা বলেছি। ল্যাবরেটরি ফাইন্ডিংস আমরা আসলে কি পাবো? ব্লাডের রুটিন চেক আপ করবো, আমরা যেটা সিবিসি বলি। সিবিসিতে আমরা আসলে ডাব্লিউবিসি, যেহেতু এটা কি ইনফেকশন, এটা ইনফেক্টিভ মার্কার গুলো বেশি পাবো। আর এই যে সিরাম অ্যান্টিবডি মেজারমেন্ট, আমরা অ্যান্টিবডি তিনটার কথা বলেছি, কমপ্লিমেন্ট কম্বাইনিং অ্যান্টিবডি, হিমোঅ্যাগ্লুটিনিন ইনহিবিটিং অ্যান্টিবডি আর নিউট্রালাইজিং অ্যান্টিবডি। আর স্পেশাল আর একটা কি আছে, স্পেশাল অ্যান্টিবডি আইজিএম। এগুলো আসলে অ্যান্টিবডি পরীক্ষা আমাদের দেশে মানে একেবারে পেরিফেরিতে তো আপনি পাবেনই না। ইভেন সিটি শহর যেগুলো আমরা বলি এগুলোতেও খুব কম। সাধারণত আমাদের যে ক্যাপিটাল সিটি সেটাতেই এই পরীক্ষাগুলো ভালো হয়। ঠিক আছে, এছাড়া আর অন্য কিছু না। আর একটা যে পিসিআর পরীক্ষা করা হয় এখানে আসলে যে আমরা যেহেতু এটা আরএনএ ভাইরাস, ঠিক আছে, এই নিউক্লিয়ার এই মাল্টি নিউক্লিয়ার জেন্ট সেলের বিষয়টি বোঝার সেপারেশন অফ ভাইরাসকে সেপারেশন করা হয়। ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা এখানে একেবারেই মূল বিষয়টা হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। যদিও প্রথমে আমরা বলেছি ইপিডিমিওলজিক্যাল ডাটা। এই যে দেখেন এখন কেন এই ডায়াগনোসিস করার ক্ষেত্রে আপনি ইপিডিমিওলজিক্যাল ডাটাটা দেখবেন, যেমন কি এখন বাংলাদেশে কিন্তু এটা এন্ডেমিক আকারে ছড়াই যাচ্ছে। এই ডাটাটা আপনি যখন জানবেন তখন আপনার মধ্যে কিন্তু প্রথম ফোকাস আসতে পারে যে আসলে কি এই র্যাশগুলোর ক্ষেত্রে যে সিমটম দিচ্ছে এটা কি আমার মিজেলসের, না এমনি জাস্ট আমার হিট এক্সপোজার থেকে যে র্যাশগুলো হচ্ছে, না অ্যালার্জিক র্যাশ। সেগুলো আপনাকে মাথায় রেখে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কিন্তু আমরা বলেছি বিশেষ করে তিনটা কথা কিন্তু বলা আছে, যে র্যাশ 3 দিনের বেশি থাকছে, তার জ্বর থাকছে 101 ডিগ্রির উপরে, এবং 3C, তিনটা সি, কফ, করাইজা এন্ড কনজাংটিভাইটিস। এই ম্যানিফেস্টেশন গুলো আপনারা খেয়াল রাখবেন। আর ল্যাবরেটরি ফাইন্ডিংসে আমরা ওই যে মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল আর ডিটেক্টেড ইন নেজোফেরিঞ্জিয়াল মিউকোসাল সিক্রেশন, এগুলো আসলে যেখানে ভাইরোলজির মানে ল্যাব আছে সেই ল্যাবগুলো ছাড়া এই পরীক্ষাগুলো করা সম্ভব না। মেডিকেল কলেজগুলোতে বা সুপার স্পেশালাইজড বা স্পেশালাইজড হসপিটাল যেগুলো আছে সেগুলোতে এই ল্যাবগুলো আছে। যদিও আমাদের দেশে আপনার করোনা পিরিয়ডে বিভিন্ন হাসপাতালে ভাইরোলজির কিছু ল্যাব করা হয়েছিল, এখন এগুলো অনেকটাই আসলে অযাচিতভাবে পড়ে আছে। Measles virus can be isolated in tissue culture. টিস্যু কালচার থেকেও আসলে মিজেলস ভাইরাসটা করে, আর অ্যান্টিবডি টাইটার। আর আমরা প্রথমেই বলেছিলাম যে ডাব্লিউবিসি এটা দেখেন ইজ রিলেটিভলি লো, যেখানে ইনফেকশনে হাই হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু ডাব্লিউবিসিটা অনেক ক্ষেত্রে লো পাওয়া যায়। আচ্ছা, ট্রিটমেন্ট কি করবেন? আসলে আমরা তো হোমিওপ্যাথি ডাক্তার, আমাদের ট্রিটমেন্টটা হচ্ছে হোমিওপ্যাথিক্যালি সিমটোমেটিক্যালি ডাক্তার হিসেবে আমরা সিমটম বেসড ট্রিটমেন্ট করব, সেটা সমস্যা নেই। এখানে দেখেন ওই যে সিমটোমেটিক থেরাপি, তাহলে হোমিওপ্যাথির কথা কিন্তু বলা আছে। জেনারেল থেরাপি কি হবে? আপনি রেস্টে রাখবেন, নার্সিং করবেন এবং তাকে ডায়েট দেবেন, বিশেষ করে পানি পানি খাওয়ার কথা বলা হয় যেন ডিহাইড্রেশনে না ভুগে। ঠিক আছে, আর সাপোর্টিভ থেরাপি হচ্ছে গামা গ্লোবিউলিন, মানে যেটা ভ্যাকসিনেশনের
হিসেবে করা হয় আফটার ইনফেকশন। আর কমপ্লিকেশনের ট্রিটমেন্ট করতে হবে। যদি মনে করেন যে কেউ নিউমোনিয়া ব্রঙ্কো নিউমোনিয়া ভুগছে, তাহলে তার ব্রঙ্কো নিউমোনিয়ার ট্রিটমেন্ট। এখন আপনার মধ্যে যদি আফটার এক্সপোজার অ্যান্টিমটার্কের লক্ষণ আসে, আপনি অ্যান্টিমটার্ক দিবেন, ঠিক আছে। আপনার মধ্যে তার মধ্যে যদি স্পঞ্জিয়ার লক্ষণ আসে বা অ্যারালিয়ার লক্ষণ আসে, আপনি অ্যারালিয়া দিবেন। আপনাকে লক্ষণ বেস করতে হবে, আপনাকে পেশেন্টের চিন্তা করতে হবে, করে আপনি ওষুধ দিবেন। কমপ্লিকেশন, আর আমরা তো আসলে জ্বর বা এই র্যাশ-ট্যাশের ক্ষেত্রে ইন জেনারেল কিছু মেডিসিন ব্যবহার করি, সেটা আপনি ব্যবহার করেন। এখন আপনি প্রিভেনশনে কি করবেন? কন্ট্রোল সোর্স অফ ইনফেকশন। সোর্স অফ ইনফেকশনটা কন্ট্রোল করতে হবে। দ্যাট মিনস সোর্স কি? ওই যে বললাম যে ইনফেকশন হয়েছিল একটা বাচ্চা, তার থেকে একটু দূরে থাকতে হবে। মনে করেন যে আপনার একটা ছেলেও আক্রান্ত হয়েছে, আপনার ফ্যামিলি আরেকটা বাচ্চা আছে, বা একসাথে আপনারা হয়তো জয়েন্ট ফ্যামিলি যদিও এখন নেই। আপনার বাচ্চা স্কুলে যায়, আপনার বাচ্চাকে স্কুল থেকে একটু কয়েকদিন দূরে রাখতে হবে। কারণ কি? অন্য বাচ্চাগুলো যেন আক্রান্ত না হয়। ইন্টারাপশন অফ ট্রান্সমিশন। ট্রান্সমিশন, আমরা মোড অফ ট্রান্সমিশন বলেছি কোন কোন পথে, সেই ট্রান্সমিশন গুলোকে বাধা প্রদান করতে হবে। প্রোটেকশন অফ দ্য সাসেপ্টেবল পারসন। এখন এই প্রোটেকশনের ক্ষেত্রে কি হতে পারে? আমাদের দেশের কথা আমরা যেটা বলছি যে ইমিউনাইজেশন করা, ঠিক আছে। এই ইমিউনাইজেশন করতে হবে। দ্যাট মিনস টিকার কথা বারবার বলছি, গতকাল থেকে বাংলাদেশ গভর্নমেন্টের শিডিউল মানে ভ্যাকসিনেশন, স্পেশাল ভ্যাকসিনেশন শুরু হয়েছে। সেটা বাচ্চাদের ক্ষেত্রে বলেই দেওয়া হয়েছে 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বাচ্চাদের মাস্ট দেওয়ার কথা, এবং এটা সরকার হয়তো বা কঠোরভাবেও পালন করতে পারে। এখন এটা নিয়ে হোমিওপ্যাথির মধ্যে অনেক সময় দ্বিমত আছে, আমি আসলে ওই বিষয়টি কথা বলবো না। তবে সরকার থেকে বারবার বলছে, যেহেতু এখানে কিছু বিষয় আছে, কিছু বিষয় নেই বলতে এরকম যে আসলে দেখেন টিকা, অনেকেই আমরা এর কুফলের কথা আমাদের মেডিসিনে বলা আছে, যে টিকার ফলে এই হয় ওই হয়, এরকম অনেক কথা বলা আছে। সব ঠিক আছে, বাট আমার কাছে এটা একান্তই আমার ব্যক্তিগত মত। এটার সাথে আপনারা অনেকেই দ্বিমত পোষণ করবেন, যার কারণে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমি যেটা বলি, বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেন, হ্যাঁ আমি তো বললাম যে অনেক কুফল আছে, নেই সেটা বলবো না, কিন্তু মারাত্মক মারাত্মক অনেক রোগের হাত থেকে এই টিকা কিন্তু আমাদেরকে রক্ষা করেছে। এটা একটু স্বীকার করা উচিত। অনেক রোগের হাত থেকে দেখেন, আগে কলেরায় মানুষ অনেক মারা যেত, সেখান থেকে কিন্তু অনেক কিছু, এই যে বিসিজি টিকা, যক্ষায় মারা যেত, হুপিং কাশিতে মারা যেত, যে টিকাগুলো আমরা নিয়ে থাকি এতে কিন্তু অনেক মানুষ মারা যেত। সেখান থেকে টিকাটা কিছুটা হলেও আমাদেরকে আসলে রক্ষা করেছে। এখন এই ভ্যাকসিনেশনের, অ্যাক্টিভ ভ্যাকসিনেশন, প্যাসিভ মানে ইমিউনাইজেশনের ক্ষেত্রে অ্যাক্টিভ ইমিউনাইজেশন, প্যাসিভ ইমিউনাইজেশনের বিষয় আছে। আমরা আসলে আর অতিরিক্ত দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এখন প্রশ্ন আসবে আসলে হোমিওপ্যাথির ক্ষেত্রে আমরা কি করতে পারি, ঠিক আছে। হোমিওপ্যাথির ক্ষেত্রে আমি তো প্রথম কথাই বলেছি, লক্ষণ লক্ষণ আর লক্ষণ। লক্ষণের সাথে অনেকেই দ্বিমত পোষণ করেন আর না করেন। র্যাশের ক্ষেত্রে দেখেন, ওই যে বললাম রেডনেস, অনেকে আসছেন এই সরি রায়োনিয়ার কথা বলে দিয়েছেন, ঠিক আছে। অনেকে জেলসের কথা বলে, মানে লক্ষণ আপনাকে যেদিকে নেবে আপনি সেদিকেই যাবেন। দেখেন বেলেডোনার কথা অনেক, কারণ বেলেডোনার জায়গাটি অনেক লাল থাকে। এখন আমরা হামের প্রতিষেধক হিসেবে মরবিলিনামের নাম খুব বেশি বলে থাকি। আমি একটি জায়গায় একটু অ্যান্টিম টার্কের কথা বলেছি, যেহেতু ওই যে বললাম যে তার রেসপিরেটরি কমপ্লিকেশন আসতে পারে। দেখবেন যে গলার মধ্যে ঘর ঘর করে কাশি হচ্ছে, জিহ্বায় যদি আপনি একটু সাদা প্রলেপ পান, এর সাথে বাচ্চা অ্যান্টিম টার্কের মতো দুর্বলতা অনুভব বা করে, আপনি তাকে অ্যান্টিম টার্ক দিতে পারেন। যেহেতু আমরা বলেছি ল্যাক্রিমেশন থাকতে পারে, চোখ দিয়ে পানি আসতে পারে, আবার নাকের যে কাঁচা পানি, দেখেন রাইনি নোজের কথা বলেছি, অ্যালিয়াম সেপা বা ইউফ্রেশিয়াকেও আপনারা চিন্তা করতে পারেন। আর একটা বিষয় একটু, ওই যে কপ্লিক স্পটের কথা বললাম, এই কপ্লিক স্পটের সাথে যদি কারোর
মার্কসলের সিমটম থাকে, একটু খেয়াল করবেন। কারণ কি, মার্কসলে কিন্তু মুখের মধ্যে ক্ষতর একটা বিষয় কিন্তু খুব প্রমিনেন্ট সিমটম। তাহলে সেখানের সাথে আপনি মার্কসলের কি চিন্তা করবেন, তার লালা কেমন পড়ে। বাচ্চা তো স্বভাবতই লালা পড়ার কথা, অনেক বাচ্চারই পড়ে। মুখের দুর্গন্ধ আছে কিনা, প্রসাব পায়খানার কথাটি একটু চিন্তা করবেন। এবং মায়ের কিছুটা কনস্টিটিউশন, কারণ কি ছোট বাচ্চার ক্ষেত্রে আপনি ঘামের বিষয়টি অতটা আসে না, বোঝাটাও অনেক সময় কঠিন হয়। সেই জায়গাতে আপনি অবশ্যই মার্কসলকে চিন্তা করতে পারেন। অনেক বাচ্চা দেখবেন যে একটু খিটখিটে মেজাজের হয়ে যায়, সেখানে যদি তার অ্যাবডোমিনাল কোনো সমস্যা থেকে থাকে এবং বিশেষ করে মেজাজ খিটখিটে এবং তার জিহ্বার উপরে যদি আপনি প্রলেপ পান, অ্যান্টিমক্রুডের মতো যদি প্রলেপ পান, তাকে অ্যান্টিমক্রুড চিন্তা করতে পারেন। আমরা অন্য কিছু না, জাস্ট একটা কথাই বলবো যে আপনাকে লক্ষণ, হামের যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো আপনাকে যে অবস্থাগুলো দিয়ে থাকে সেই অবস্থাগুলোকে আপনি বিবেচনা করে ওষুধ। তবে একেবারেই মরবেলিনাম দিলেই আপনার হাম হবে না, এই জায়গাটি অনেকেই বলেছেন, আপনারা দেখতে পারেন, বাট আমি আমার জীবনে ইউজ করার সুযোগ পাইনি। ধন্যবাদ সকলকে। তবে আমি হামের বিষয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো, আমি রাস্টক্সে খুব ভালো রেজাল্ট পেয়েছি। এখন সেটা অটোমেটিক চলে যাক আর রাস্টক্সে যাক, এটা আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। যে কয়টা পেশেন্ট দেখেছি রাস্টক্স দিয়েছি, চলে গেছে, ঠিক আছে। তার র্যাশ ট্যাশ গুলো, ওই যে বললাম, র্যাশ তো এমনি চলে যায়, কিন্তু তার অন্যান্য সমস্যাগুলো আর আসেনি, এটুকুই বলবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।